This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষের মেয়ে এরকমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না পড়ে না। নেবো না দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে এখন টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। কার বাপের টাকা নেই? কার বাপ বলুক, কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে। অত্যন্ত আমরা নিন্দা করছি, এইভাবে কথা বলা যায় না, এই শব্দগুলো এইভাবে বলা যায় না। 14 পুরুষ তুলবো, তোমার বড় মত এই যে বেশি নাকামি করবে না। প্রদীপকে বলো। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি যদি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। মেজাজটাই তো আসল রাজা। মেজাজি দিলীপ বাবু কি সেটাই বোঝাতে চাইলেন? আবার দেখুন, কথাতেই আছে বহু কথার বহু দোষ, তাই ভেবে চিন্তে কথা বলতে হয়। রাজনীতি সেই নিয়মের তোয়াক্কা করে না, যেমন দিলীপবাবুও করছেন না, তিনি বেলাগাম, এ নিয়ে বিতর্ক হচ্ছে। আর কি, কথায় কথা বেড়েই চলেছে। আর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে দলের কর্মীদের নামিয়ে দিয়েছে তৃণমূল, একদম টার্গেট করে। খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে ততক্ষণে হাজির বিজেপি কর্মীরাও। তারপর কি চলল? বিক্ষোভ দেখাচ্ছে, বলছে আপনাকে ক্ষমা চাইতে হবে। আমি যাচ্ছি, কে ক্ষমা চাওয়ার কথা বলছে আমি দেখছি। আমার মনে হয় উনি মানসিকভাবে অত্যন্ত চাপে আছেন এবং কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা হচ্ছে। উনি যাদের যেগুলো বলছেন সেগুলো ওনার সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে সেগুলো করার ইচ্ছা হচ্ছে। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? তাহলে কি বুঝলেন? এক, মেজাজি দিলীপ ঘোষ আরও মেজাজ চড়ালেন। আর দুই, সূক্ষ্ম কৌশলে বিজেপির দ্বন্দ্ব, মানে বিজেপির দলের ভেতরকার দ্বন্দ্ব খুঁচিয়ে তুলতে চাইলেন কুণাল ঘোষ। দেখুন, লোকসভা ভোটে পরাজয়ের পর জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি করেছিলেন দিলীপ ঘোষ। মূল রাজনীতির ফোকাস থেকে কিন্তু একটু যেন আড়ালে ছিলেন, মাঝে একটু অভিমানও হয়েছিল, কিন্তু তাতে বিশেষ অ্যাকশন ছিল না, তার অ্যাকশন কমে গিয়েছিল। সেই দিলীপবাবুকে বিক্ষোভ দেখিয়ে ফের রাজনীতিতে নতুন করে একটু বেশি করে প্রাসঙ্গিক করে তুলতে চাইছে তৃণমূল, এমন সম্ভাবনাও হতে পারে। আবার কৌশলে দিলীপ বড় না শুভেন্দু বড়, এই দ্বন্দ্ব উস্কে দিলে দুই শিবিরের, মানে একই দলের দুই শিবিরের সমর্থকদের মধ্যে ভিড়িয়ে দেওয়া যাবে নিজেদের এই প্রতিদ্বন্দ্বিতা সুলভ মনোভাব। গোষ্ঠীবাজি তো একটা থাকেই, বিজেপিতে যে নেই সেটা কে বলছে? কিছু তো আছেই, ইগোর লড়াই অনেক সময় হয়। তাই কি বারবার কুণালবাবুর বিজেপির এই কোন্দলের প্রসঙ্গ উস্কে দিচ্ছেন? না হলে ভাবুন তো, একটা গলি পথ, 2.5 লাখ টাকা নাকি ওই রাস্তাটার বাজেট। একটা গলির রাস্তা উদ্বোধন করতে যাওয়া দিলীপ ঘোষের সঙ্গে এক প্রকার পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাওয়ার কোনো দরকার ছিল? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো, তোমার বড় মত এই যে সেটা 2.5 লাখ টাকার রাস্তা। দিলীপদার কালকের ঘটনাটা হচ্ছে রাস্তাটা 2.5 লাখ টাকায় কত বড় রাস্তা হতে পারে আপনি আমায় ভাবুন। সেই রাস্তার একটা উদ্বোধন যার টাকায় করা, এলাকার মানুষ স্বাভাবিকভাবে তাকে ভালোবেসে তাকে আবদার করে তাকে ডেকেছে, তিনি ওখানে গেছেন। সেখানে ওই জন্য 4 জন
মহিলারা সামনে দাঁড় করিয়ে দিতে পারে। কোনো রাজনৈতিক নেতা এই ধরনের কথা বলে, রাজনীতিতে তো বিরোধিতা থাকবে, এগুলো বিজেপির ইনার ফাইটিং। উনি অন্য আর একটা গোষ্ঠীকে বলতে যাচ্ছেন, কাহি পে নিগাহে কাহি পে নিশানা। তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে, সেই নোংরা রাজনীতি আমার মনে বন্ধ হওয়া উচিত। স্বাভাবিকভাবে একজন পুরুষ নেতৃত্ব, তাকে মহিলাদের দিয়ে ঘিরে তাকে শারীরিকভাবে হেনস্থা করার এই যে চক্রান্ত, এটা নোংরা খেলা। ওনার যেগুলো ইচ্ছা হচ্ছে শুভেন্দু এবং সুকান্তকে করার, সেগুলো উনি দিশাহীনভাবে মানসিক চাপ থেকে মহিলাদের উপর, সাধারণ মানুষের উপর খুব নিন্দনীয়ভাবে করে ফেলছেন। একজন পুরুষকে এবং দিলীপ ঘোষের মতো মানুষকে, যিনি সারা জীবন গৃহ সংসার করেনি, ঘর সংসার করেনি, সেই মানুষকে যদি ঘিরে নিয়ে মহিলাদেরকে দিয়ে উত্ত্যক্ত করা হয়, এটা নোংরা রাজনীতি। এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে বন্ধ করা উচিত। আপনি আপনার দলের কাছে হিরোইজম দেখিয়ে যা খুশি বলুন, বাংলার যারা মা, বাংলার যারা বোন, তাদের কখনো অপমান করবেন না। কালকে যে কথাটা আপনি বলেছেন যে 500 টাকার জন্য ঘেউ ঘেউ করছে, আমাদের বাংলার মা, বাংলার বোনেরা আমাদের কাছে দেবীর মতো। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, আর বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। দেখুন, আপাতত কিন্তু এই বাংলায় রাজনীতির হেডলাইন দিলীপ ঘোষ, মোদ্দা কথা। সেটা আপনি পজিটিভলি দেখতে পারেন, আপনি নেগেটিভলিও দেখতে পারেন, কিন্তু হেডলাইন শিরোনাম দিলীপ ঘোষ। সামনেই বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়ার কথা আছে, সেখানে নাম ভাসছে দিলীপ বাবুরও। তিনি বিজেপি রাজ্য সভাপতি থাকাকালীন এ রাজ্যে দল বহরে বেড়েছে শক্তিতে। 3 থেকে 77 হয়ে বিজেপি কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল। কয়েকজন চলে গেছেন, সেটা তো পরের কথা, কিন্তু আগে তো 77 জনকে জিততে হয়েছে, সেটা কিন্তু দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন। ফলে সেই কৃতিত্বটা দিলীপ ঘোষকে কিন্তু দিতেই হবে। আর এই কারণে এই কথাগুলো ভেবেই কি দিলীপবাবু এতটা মেজাজি? লোকে দেখাতে যান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে, বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয়, চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। এইসব না বলা ভালো, কখনো প্রতিনিধি ছিল, না বলা ভালো বলে মনে করি। এগুলো বলাটা কখনোই কাম্য নয়। দিলীপ ঘোষ যেভাবে মানুষের উপরে তেড়ে গেছেন, যেভাবে কথা বলেছেন, অসভ্যতা কখনো মেনে নেওয়া যায় না। আবার তার পাল্টা আবার তৃণমূল গিয়ে দিলীপ ঘোষের বাড়িতে হাজির হয়েছে, অসভ্যতা। একটা অসভ্যতা আর একটা অসভ্যতাকে সাহায্য করছে। চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না, আর কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না, তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে। চোর এরা, এদের হিম্মত নেই সামনে আসার। আমি শুনেই আমি পুলিশ অফিসারে, এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি মুখে বলবে না। মহিলাদের সম্পর্কে সম্মানজনক তো কোনো দৃষ্টিভঙ্গি পোষণ করেন না দিলীপ ঘোষ। মহিলাদের সঙ্গে যে ভাষায় কথা বলেন, মহিলা মোর্চার কই দিলীপ ঘোষের তা কোনো সমালোচনা করতে দেখলাম না। জানি না ওখানে কোন অশিক্ষিত চেয়ারম্যান আছে ওখানে, যেই রাজনীতি করছেন। কালকে যদি পুলিশ না থাকে, আমাদের মহিলারা যদি ওই চেয়ারম্যানকে ঘিরে ধরে তার জামাকাপড় খুলে নেয়, ভালো হবে তো? সেটা রাজনীতিতে একটা শালীনতা, গণতন্ত্রের বিষয় আছে। তবে হ্যাঁ, ওনার ওই মনের ইচ্ছা, যেটা ওনার যখনই কিছু বলতে যাচ্ছেন, যখনই রেগে যাচ্ছেন, চোখের সামনে সুকান্ত, চোখের সামনে দেখছেন শুভেন্দু। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে আসবে। কারণ তারাই কিন্তু দলের মধ্যে ওকে কোণঠাসা করেছে, পদচ্যুত করেছে, সভাপতি হতে দিচ্ছে না। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না, বলে দিচ্ছি। একটা হিন্দি সিনেমার গান আছে জানেন তো, মেরা না কই আগে না কই পিছে না কই রোনেওয়ালা। দিলীপবাবু অনেকটা ওই সুরে কথা বললেন। মা নাকি তাকে আগেই তালিকা থেকে নাম কেটে দিয়েছেন। যাই হোক, অঙ্ক বলে 1-এর পর আসে 2, সেটা তো রাজনীতির ক্ষেত্রেও সত্য। তাহলে তৃণমূলের নাম্বার 2-র আগেই থাকবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এটাও স্বাভাবিক। কুণালবাবু তো প্রতিদিন সেই কথাটাই বলেন, বরাবর বলেন, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। তবু রোজ রোজ এই প্রশ্নটা আসে। কোন প্রশ্ন বলুন তো? তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কি দলের নাম্বার 2-র দূরত্ব তৈরি হয়েছে? রোজ আসে এই প্রশ্নটা, মাঝে মেটে আবার আসে।
রাজনীতির পাতে একেবারে চেনা প্রশ্ন। আর বিরোধীরা প্রত্যেকদিন গরমা গরম বাইট দেয়, সুযোগ পেলে তো বাইট দেবেই বিরোধীরা, টেলিভিশন আছে বাইট তো হবেই। আজও সেই একই ব্যাপার হলো, ফের বিতর্কটা তৈরি হলো কিন্তু তৃণমূলের অন্দর থেকেই এই পোস্টারকে ঘিরে। গতকালের পর আজ আবার অধিনায়ক অভিষেকের পাশে এবার এসে জুটল সর্বাধিনায়িকা জয় হে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও, যেখানে লেখা হয়েছে সর্বাধিনায়িকা জয় হে। কোথাও কোনো রেশারেশি বা তুলনার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, এই শব্দবন্ধটা তো আমি চিরকাল ব্যবহার করে থাকি এবং দলের অনেক সিনিয়র নেতারাও এই শব্দবন্ধটাই গ্রহণ করেছেন। ফলে এখানে এটা আছে বা ওটা নেই এইভাবে কোনো তুলনা করা যায় না। দেখুন, শুক্রবার পড়েছিল অধিনায়ক পোস্টার বা ফ্ল্যাগও বলতে পারেন, আজ পড়ল সর্বাধিনায়িকা জয় হে। যদি এই পোস্টার দিতেই হয় তাহলে গতকাল একই সঙ্গে কেন দেওয়া হলো না? একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন, ভ্যালিড প্রশ্ন। তবে কি রাজনীতির ফাঁদ পাতা ভুবনে, মানে একটা ইস্যু ঘুরপথে চাড়িয়ে দেওয়া হলো, তারপর আর কি বনবন করে পাক খেতে শুরু করবে রাজনীতি? ফ্যাম অর্থাৎ ফিয়ারলেস এআইটিসি সাপোর্টার্স, এই ফ্যাম তাদের যে রণকৌশল বৈঠক করতে চলেছে আগামী 23শে মার্চ অর্থাৎ আগামীকাল, সেখানেই প্রথমে অধিনায়ক অভিষেককে ঘিরে বিতর্ক তৈরি হয় যে তাহলে কি 26-এর নির্বাচনের রণকৌশলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তারপরেই এই সর্বাধিনায়িকা জয় হে এই পোস্টার রাতারাতি এসে লাগলো যাদবপুর থেকে পাটুলি পর্যন্ত। ব্যানার্জি পরিবারের মধ্যে একটা তুমুল ঝামেলা লেগেছে, এটা তো আমরা জানি, আমরা সবাই শুনেছি, জানছি, এবং এই ঝামেলাটা হচ্ছে ক্ষমতা দখলের ঝামেলা। কে কার থেকে বড় তার প্রতিযোগিতা চলছে, এই পোস্টার যুদ্ধের মধ্য দিয়ে তা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এই পোস্টার যুদ্ধে একদিকে খোকাবাবুরা আছে, আরেকদিকে দিদির সমর্থকেরা আছে। তিনি তো সুপ্রিমোর দলে ঠিক দাঁড়াচ্ছেন, ফলে এখন তিনি সর্বাধিনায়িকা হয়েছেন, তারপরে মহানায়িকা হবেন। বোঝা গেল যে এদের নিজেদের ওজন, যোগ্যতা, গ্রহণযোগ্যতা সবই কমছে বলে এখন নায়ক, অধিনায়ক, মহানায়ক এই কম্পিটিশনে চলছে। কে পোস্টার দিয়েছে আমি তাও জানি না। অভিষেক জনপ্রিয় নেতা দলের, কিন্তু তার বাইরে আমি কিছু বলতে পারবো না। মমতা ব্যানার্জি তো সর্বাধিনায়িকা, এটাও জানি আমি। তবু বঙ্গের রাজনীতি বনবন করে পাক খেতে শুরু করলো এই পোস্টারকে কেন্দ্র করে। সেই জন্যই তো আমাকে বলতে হচ্ছে রাজনীতির ফাঁদ পাতা ভুবনে এও কি এক ফাঁদ? অন্য সমস্ত ইস্যু একেবারে ধাঁ হয়ে গেছে, মানে উধাও হয়ে গেছে, আর শাসক দলের তুলে দেওয়া ইস্যু চেটে পুটে খাচ্ছে রাজনীতি। ভালো করে ভেবে দেখবেন, এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো? আমরাও বলে দিয়েছি এ একটু ওর বিরুদ্ধে, ও একটু ওর বিরুদ্ধে, আপনারা ওই নিয়ে ব্যস্ত। ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে। শুনলেন কুণালবাবুর বাইটটা? তিনি নিজেই বলছেন ভালো করে ভেবে দেখবেন, এটা তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো, হচ্ছে আমরা বলছি কৌশল, অনেকে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কৌশল, মুখপাত্র নিজেই বলছেন ভেবে দেখুন এটা তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো। তার মানে এমনও হতে পারে যে এই সব ব্যাপার নিয়েই আপনার মূল্যবান সময় নষ্ট করুন, দুর্নীতি, অভাব, চাকরি, বেকারত্ব এসব নিয়ে ভাবতে হবে না। আজই লন্ডন সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী, অথচ সেদিনই তো তিনি বলেছিলেন দল কে দেখবে। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরও অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। সেদিন নবান্নে বসে বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর তার আগে ছবিতেই তো সবটা স্পষ্ট হয়ে গিয়েছিল, মনে নেই 27 তারিখে সেই মেগা বৈঠক? একই মঞ্চে নাম্বার 1, নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুলের স্তবক দিয়ে বরণ করা হলো, আর তৃণমূল নেত্রী সেই ফুল তুলে দিলেন কার হাতে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। ছবিই তো কথা বলে, তাই তো? সেদিন বলেছিলেন, আজও বলছে,
পোস্টারে অধিনায়কের পর সর্বাধিনায়িকা, সেখানেই জয় হে রাজনীতি। অধিনায়ক এবং অধিনায়িকাটা কার? চোর কোম্পানির কি? তাহলে ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। বাংলা সর্বাধিনায়ক একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস। তাকে বলতে হচ্ছে যে অভিষেক কিন্তু আমার সঙ্গেই আছে, অভিষেকের সর্বাধিনায়ক আমি। মানে যদি সর্বাধিনায়ক সর্বাধিনায়িকা যা যা হওয়ার ইচ্ছে, সর্বাধিক ভিলেন সব হয়ে যাক, নায়ক নায়িকা ভিলেন, আমাদের কোনো আপত্তি নেই। ওই চোর কোম্পানির মাথায় কে কি বসলো ওটা নিয়ে বিজেপি মাথা কামাবে। এটার কোনো বিতর্কর কিছু নেই। আমরা তো ইমোশনাল, আমরা ইমোশনে ভালোবাসি পার্টিকে, আমরা অভিষেককে ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তাই আমরা ইমোশনালি করতেই পারি, এটার মধ্যে বিতর্কের কি আছে? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, গত 3 থেকে 4 দিন বা তারও বেশি কোন পোস্টার যুদ্ধ নিয়ে মিডিয়া চর্চা করছিল, রাজনীতিকরা চর্চা করছিলেন, সরকার বিরোধী সব। হিন্দু হিন্দু ভাই ভাই, তার পাল্টা হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু গ্যাসের দাম কম চাই, এসব চলছিল। তো দেখুন একটা অন্য পোস্টার যুদ্ধ চলে এলো, তার মানে আগের যে ইস্যুটা এটা সাবসাইডেড হয়ে গেল, ফেড করে গেল। এটাও স্ট্র্যাটেজি হতে পারে। ওদিকে লন্ডনের পথে চলে গেলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? অধিনায়ক আর সর্বাধিনায়িকা। আচ্ছা, তৃণমূলের সর্বাধিনায়িকার কথা দলের সবাই শুনছেন, ভালো করে অক্ষরে অক্ষরে শুনছেন, মানছেন। বীরভূমে কোর কমিটির বৈঠক হচ্ছিলই না। দিন কয়েক আগেও প্রকাশ্যে নিজের অসন্তোষের কথা, ক্ষোভের কথা জানিয়েছিলেন কে বলুন তো? জেলা সভাধিপতি কাজল শেখ। কি বলেছিলেন? দল বীরভূমে ফের ব্যক্তি নির্ভর হয়ে পড়ছে, বীরভূমে কোর কমিটির বৈঠকই ডাকা হচ্ছে না। কাজলের নিশানায় যে কেষ্ট মানে অনুব্রত মণ্ডল ছিল, সেটা বুঝতে এই ভুবনে কারো বাকি ছিল না। তৃণমূলের বীরভূম জেলা সভাধিপতি এই কথাটা আগেও যে বলেননি এমন নয়, এই কোর কমিটির বৈঠক ডাকা নিয়ে মাঝখানে লেটেস্ট বলেছিলেন, তারপর বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু দেখুন, তৃণমূল সুপ্রিমোর কানেও কথাটা পৌঁছে গিয়েছিল। তারই নির্দেশে শনিবার বিকেলে কোর কমিটির বৈঠক হলো। বৈঠক তো হলো, তড়িঘড়ি বৈঠকের দিন ঘোষণা করেছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তিনি কোর কমিটির আহ্বায়ক। কিন্তু বোলপুরে সেই বৈঠকের ছবি দেখছেন, প্রায় 3 মাস পর বৈঠক হলো। এখানে খবরটা নেই। খবরটা কি জানেন? গত বছরের ডিসেম্বরের পর আজ শনিবার 22শে মার্চ কাজল শেখের খুশির কোনো অন্ত নেই। খুব খুশি হওয়ার কথা। কাজল মনে করছিলেন যে কোর কমিটিকে উপেক্ষা করছেন অনুব্রত, যৌথ সিদ্ধান্তে কেন দল পরিচালনা হচ্ছে না, এগুলো তিনি বলছিলেন, প্রকাশ্যেই সেই অভিযোগ তুলেছিলেন। আজ বৈঠকে কাজল নিজেই মধ্যমণি। তার কারণ, অনুব্রত মণ্ডল না থাকলে কাকে নিয়ে আলোচনা হবে? কাজল শেখকে নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকে তিনি বাকিদের তুলনায় অনেক বেশি হেভিওয়েট, ফলে তিনি মধ্যমণি। বীরভূম জেলা পরিষদ সভাধিপতির খুশির কারণটা আশা করি এবার আন্দাজ করতে পারছেন। কিন্তু যার উপস্থিত থাকার কথা, অনুব্রত মণ্ডল কোর কমিটির চেয়ারম্যান, ছবিতে তাকে দেখছেন, এইখানে খবর তিনি ছিলেন না। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায় মানে ডেপুটি স্পিকার, রামপুরহাটের এমএলএ অভিজিৎ সিংহকে বৈঠকে দেখতে পাচ্ছেন। কোর কমিটির 7 সদস্যের মধ্যে আরও একজন নেই, তার নাম সুদীপ্ত ঘোষ। এবং বীরভূম জেলার রাজনীতিতে সুদীপ্তবাবু নাকি আসলে অনুব্রত মণ্ডলেরই ঘনিষ্ঠ। শোনা যাচ্ছে তার শরীরটা ভালো নেই। চেয়ারম্যান যদি না থাকেন তাহলে সেই বৈঠকের কোনো গুরুত্ব থাকে? কাজলের সঙ্গে দ্বন্দ্বেই কি বৈঠক এড়ালেন অনুব্রত? বিকেল 3টের সময় বৈঠক ডাকা হয়েছিল, তার 10 মিনিট আগেই বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বেরিয়ে যান অনুব্রত মণ্ডল। কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে, অথচ চেয়ারম্যান জানেন না। এটা কি হতে পারে? কোর কমিটির বৈঠক কেন ডাকা হয় না সেই প্রশ্নের মুখে আহ্বায়ক তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী আগেই জানিয়েছিলেন, কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, তিনি যেদিন বৈঠক ডাকতে বলবেন সেদিনই আমি বৈঠক ডাকবো। অতএব আমরা ধরে নিতেই পারি অনুব্রতর সম্মতি নিয়েই আজকের বৈঠক ডাকা হয়েছিল। তাহলে কেষ্টবাবু গরহাজির থাকলেন কেন? দেখুন, এর একটা কারণ হতে পারে কাজলকে উপেক্ষা করা। সর্বাধিনায়িকার নির্দেশও পালন করা হলো, কারণ বৈঠক তো হয়েছে। বৈঠক যখন হয়েছে তাহলে আর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিশেষ কোনো অভিযোগ থাকার কথা নয়। আবার চোখের বালি, কোট আনকোট চোখের বালি কাজলকেও একই সঙ্গে এড়াতে পারলেন অনুব্রত মণ্ডল। তিহার থেকে ফিরে আসার পর থেকে কাজলের সঙ্গে যে সংঘাত তৈরি হয়েছে, তার জেরেই কি দূরত্ব বজায় রেখে চলতে চাইছেন কেষ্টবাবু?
কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয়েও তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আহ্বায়ক ডেকেছে, আমি মিটিং উপস্থিত ছিলাম। অনুব্রত মণ্ডল একটা বড় দায়িত্ব নিয়ে সেখানে দেউচা পাঁচামি, যেটা আমাদের রাজ্যের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন, সেই দেউচাতে তিনি আছেন, জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি গেছেন এবং তিনি আজকের আলোচনাটা করার ব্যাপারে সহমত পোষণ করেছেন। এবং এখানে কোনো কিছু অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। আহ্বায়ক কি হিসাবে বলছেন আমি জানি না, যেটুকু আমার জানা আছে যে দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে। এখানে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। সর্বতই দেউচা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা প্রশাসনিক লেভেলে চলছে, প্রশাসনিক লেভেলে চলবে। পলিটিক্যাল লেভেলে আমরা দেউচা পাচামিতে ইন্টারফেয়ার করি নাই, আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই। আমরা তো তাকে না জানিয়ে তো কিছু করি না। কোর কমিটির আমাকে কনভেনার হিসেবে তিনি বলেছেন বা উপর থেকে যেটা যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো কাজ হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছে এবং সেই মিটিংয়ে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সুন্দর আলোচনার মধ্যে আমাদের এখানে 5 জন উপস্থিত ছিলেন। এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। তবে এটুকু বলি, আজকের মিটিংটা খুব সাকসেসফুল মিটিং হয়েছে। তাহলে দেউচা নিয়ে কোনো বৈঠক ছিলই না? কাজলবাবুর দাবি তো তেমনই। দলের দ্বন্দ্ব ঢাকতেই কোর কমিটির আহ্বায়ক দেউচা পাচামির কথা বলছেন। অনুব্রত বাড়ি থেকে বেরোনোর সময়ও বলে যান কোর কমিটির বৈঠকে তিনি থাকতে পারবেন না, মোহাম্মদ বাজারে থাকবেন। পাচামিতে মিটিং ডাকা হয়েছে, মোহাম্মদ বাজারের মিটিংয়ে অনুব্রতকে দেখা যাচ্ছে। তাহলে সংঘাতের জায়গা থেকেই কি কাজল দাবি করছেন দেউচা পাচামি নিয়ে কোনো বৈঠক ছিল না? এই তো একটা বৈঠক হচ্ছে, সেখানে অনুব্রতবাবুকে আমরা দেখাচ্ছি আপনাদের। নাকি কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হয়েও কাজল দলের কিছু কর্মসূচি, অন্তত অনুব্রতবাবুর কর্মসূচি জানতে পারছেন না, মানে কাজলকে জানানো হচ্ছে না? তাই কি রাগ হয়েছে কাজলবাবুর? সবাই তো সব জায়গায় থাকতে হবে, এখানে যেমন ডেট কাজ হয়ে আছে। তো বলছি সভাধিপতি বলছেন যে এই নিয়ে মিটিং আছে কলকাতাতে। ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব তো কেউ দিতে পারি না। দেখুন, রাজ্য থেকে নির্বাচনী কমিটি চূড়ান্ত করে পাঠানোর ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম নিয়ম শিথিল করা হয়েছে শুধু বীরভূমের ক্ষেত্রে। কোর কমিটির বৈঠকের পর সেই তালিকা রাজ্য কমিটির কাছে পাঠাতে বলার নির্দেশ দেওয়া হয়েছে, পাঠিয়ে দিতে হবে। এজন্যই কাজলদের নিয়ে কোর কমিটির বৈঠক করতে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। যারা আছে তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। তাদের নেতৃত্বের বিষয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ হচ্ছে তো ওনার হয়তো কোনো মানে একটা মিটিং ডেকেছিলেন, হয়তো জানেন যে বাকিরা সামলে নিতে পারবেন। ওদিকে দেউচা পাচামি একটা ইম্পর্টেন্ট জায়গা, হয়তো কোনো কাজ ভাগ করে দিয়েছেন, না জেনে কোনো মন্তব্য করব। প্রায় 2 বছর পর তিহার থেকে ফিরে পদে পদে সংগঠনে হোঁচট খেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। দলীয় কার্যালয়ে কেষ্টর ছবি ফিরলেও জেলা সভাপতি কিন্তু বুঝে গিয়েছেন দলের রাশ এখন আর তাঁর একার হাতে নেই, আগে যেমন থাকতো। সংগঠনে তিনিই শেষ কথা, এ কথা আর বলতে পারবেন না। সেখান থেকেই সংঘাত। মজার বিষয়টা কি জানেন? আজকে বীরভূম যে কোর কমিটির দ্বারা পরিচালিত হচ্ছে, এটা কে গড়ে দিয়েছিলেন? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে গড়ে দিয়েছিলেন। অনুব্রতর অনুপস্থিতিতে কোর কমিটি জেলায় রেজাল্ট ভালো করেছে, ভোটে দেখিয়ে দিয়েছে যে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি দলের কোনো ক্ষতি অন্তত ভোটের ক্ষেত্রে হয়নি। সুতরাং এখন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই আর কোর কমিটিকে উপেক্ষা করতে পারছে না। কেষ্টর কাছেও সেই বার্তা যায় যে তালমিল করে চলতে হবে তোমাকে, বিশেষ করে কাজল শেখের সঙ্গে। কিন্তু দেখুন, অধিকার, ক্ষমতা এগুলো না বড় নেশার মতো, একেবারে খুব কড়া অ্যাডহেসিভের মতো চিপকে যায়, কেউ সহজে ছাড়তে পারে না, সে কেষ্টমণ্ডল হন বা কাজল শেখ।